জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সমাধিতে ফুলেল শ্রদ্ধা। উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেতাকর্মীদের। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির প্রতি আস্থা আছে বিএনপির, জানালেন মহাসচিব। বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। দূরদর্শী নেতৃত্বে অল্প সময়ে জাতি গঠনের অগ্রনায়ক হয়ে ওঠেন জিয়া। পথ দেখান আর্থসামাজিক উন্নয়নেও। মানুষের আস্থা অর্জন করা, এই জিনিসটা তিনি কিন্তু তৈরি করার মাধ্যমে তিনি তার প্রফেশনাল যে আইডেন্টিটি, মিলিটারি ম্যান হিসেবে, সেটাকে তিনি ত্যাগ করে সিভিলিয়ান হতে পেরেছিলেন। চাষযোগ্য জমির পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায়, খাল খনন কর্মসূচি ছিল একটা উল্লেখযোগ্য ভূমিকা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পোস্টাল ব্যালটে অনিয়মের সুযোগ নেই, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ ইসির। ৩ ফেব্রুয়ারি নির্বাচনী সরঞ্জাম বিতরণ। ৩ দাবিতে কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান। চাংখারপুলে ৬ হত্যা মামলার রায় কাল। শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা। শেখ হাসিনা ও সাবেক বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। ৫ দিনেও শনাক্ত হয়নি তারেক রহমানের গাড়িতে সাদা কাগজ লাগিয়ে পালানো বাইক আরোহী। শতপ্রণোদিত হয়ে গুলশান পুলিশের জিডি, চলছে তদন্ত। সাভারে ২ নারীর লাশ উদ্ধারের ঘটনায় সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ। হত্যাকারী শনাক্তের চেষ্টা। আশুলিয়ায় অটো চালক খুনের ২ মাস পর কঙ্কালের সূত্র ধরে গ্রেফতার ৩। এবং পানি সম্পদ উপদেষ্টার সঙ্গে তিস্তা পরিদর্শনে চীনের রাষ্ট্রদূত। বললেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ভূ রাজনৈতিক চাপ নেই, বর্তমান সরকারের আমলে শুরু হচ্ছে না কাজ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। সকাল থেকেই জিয়া উদ্যানে ঢল নামে মানুষের। সমাধিতে ফুল দেওয়ার পর শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং উদার গণতান্ত্রিক বাংলাদেশ করতে শপথের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির প্রতি আস্থা আছে বিএনপির। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। ৩টি স্মরণে সোমবার সকাল থেকেই তার সমাধিতে ভিড় করেন বিএনপির নেতাকর্মীরা। পূর্ব নির্ধারিত বেলা ১১টার কিছু সময় পর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে সমাধিতে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা। পরে অংশ নেন দোয়া ও মোনাজাতে। সাংবাদিকদের সঙ্গে আলাপে দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে শপথ নেয়ার কথা জানান বিএনপি মহাসচিব। ফেব্রুয়ারি মাসে ১২ তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে। একটা ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। এক প্রশ্নের জবাবে সফল নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিএনপির আস্থার কথাও জানান মির্জা ফখরুল। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি, সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। এদিকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল বাড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়ক, অতঃপর গণমানুষের নেতা।
ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সামনে উন্মোচন করেছিলেন সমৃদ্ধির নব দিগন্ত। দূরদর্শী অর্থনৈতিক ও সামাজিক সিদ্ধান্ত জিয়াউর রহমানকে পৌঁছে দিয়েছিল অনন্য উচ্চতায়। বেসরকারি খাতের সম্প্রসারণ ও রেমিটেন্স বিপ্লবের সূচনা তার হাত ধরেই। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ জাতি গঠনের অগ্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সামদানি প্রত্যয় রিপোর্ট। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে একটি কণ্ঠস্বর। সে কণ্ঠস্বর কেবল এক ঘোষণা নয়, ছিল নিপীড়িত জনতার বুকের মধ্যে জমে থাকা প্রত্যয়ের বিস্ফোরণ। স্বাধীনতার ডাক উচ্চারণ করে যিনি জাতিকে সাহস জুগিয়ে পথ দেখালেন নতুন ভোরের, হয়ে উঠলেন ইতিহাসের ধ্রুবতারা, তার নাম জিয়াউর রহমান। সিপাহী জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে, ইতিহাসের দাবিতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত, তখন তিনি সামনে আনলেন ভিন্ন এক রাষ্ট্র দর্শন। দেশের মানুষ ও সংস্কৃতিকে এক সুতোয় বেঁধে পরিণত হলেন রাষ্ট্রনায়কে। শাসনামলের পুরো সময় জুড়ে প্রমাণ করলেন নেতৃত্ব মানে শুধু মসনদ নয়, ত্যাগ ও জনমানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নই তৈরি করে নেতার সংজ্ঞায়ন। মানুষের আস্থা অর্জন করা, এই জিনিসটা তিনি কিন্তু তৈরি করার মাধ্যমেই তিনি তার প্রফেশনাল যে আইডেন্টিটি, মিলিটারি ম্যান হিসেবে, সেটাকে তিনি ত্যাগ করে সিভিলিয়ান হতে পেরেছিলেন। অর্থনৈতিক কূটনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে একটা বিশেষ মর্যাদাশীল জায়গায় নিয়ে যাওয়ার যে চেষ্টাটা তিনি করেছিলেন, আজকের এই বাংলাদেশের এই বাস্তবতায় এটা অত্যন্ত প্রাসঙ্গিক বলেই আমরা মনে করি। পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনেন জিয়াউর রহমান। আঞ্চলিকভাবে ভারতের একচ্ছত্র আধিপত্য মোকাবেলায় তৈরি করেন সার্ক। তার শাসনামলে মধ্যপ্রাচ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পায়। ফারাক্কা বাঁধ নিয়ে জাতিসংঘের কাছে অভিযোগ করে জিয়াউর রহমান প্রমাণ করেন, কোনো পরাশক্তির সামনে মাথা নত করবে না বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক, মুসলিম দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার উন্মুক্ত করেছিলেন বাংলাদেশের জন্য। এক দেশের সাথে নির্ভরশীলতা না, বহু দেশের সাথে বহুপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে জিয়াউর রহমানের একটা ইতিবাচক অবদানকে আমাদের স্বীকার করতেই হবে। 1977 সালে গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যুগান্তকারী এ পদক্ষেপের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থার বিপ্লব ঘটে। লক্ষাধিক একর জমি আসে সেচের আওতায়। পাশাপাশি বৃদ্ধি পায় মাছের উৎপাদন। খাল খনন কর্মসূচি গড়ে তোলে নতুন এক সামাজিক আন্দোলন। গ্রামীণ অর্থনীতি বিকশিত হতে শুরু করে, তৈরি হয় কর্মসংস্থান। বিশেষজ্ঞরা বলছেন, এ কর্মসূচি পুনরায় চালু করা গেলে বন্যা, শুষ্ক মৌসুমে সেচের অভাবসহ দূর করা সম্ভব হবে নদীগুলোর নাব্যতা সংকট। জিয়াউর রহমান মনে করতেন যে গ্রামই হচ্ছে বাংলাদেশের প্রধান শক্তি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের জন্য তিনি নানামুখী যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেই পদক্ষেপগুলোর মধ্যে যে একটা ইঞ্চি জায়গাও পতিত থাকবে না বাংলাদেশে। চাষযোগ্য করার জন্য জমিকে কিভাবে অচাষযোগ্য জমি চাষযোগ্য করা যায় এবং চাষযোগ্য জমির পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায়, খাল খনন কর্মসূচি ছিল একটা উল্লেখযোগ্য ভূমিকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন ও কৃষি বিপ্লবের ধারাবাহিকতায় তার যোগ্য উত্তরসূরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছেন, সারা দেশে পুনরায় খনন করা হবে 20,000 কিলোমিটার নদী ও খাল, রোপণ করা হবে 25 কোটি বৃক্ষ, হাতে নেওয়া হবে তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজের মতো যুগোপযোগী প্রকল্প। কৃষক কার্ডের মাধ্যমে কৃষি সেবা পৌঁছে যাবে প্রান্তিক কৃষকের দোরগোড়ায়। জিয়াউর রহমানের সূচিত সমৃদ্ধ বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে দৃঢ় আত্মপ্রত্যয়ে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কজন ক্ষণজন্মা পুরুষ গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, বেঁধেছিলেন এক সুতোয়, তাদের মধ্যে অগ্রগণ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার জন্মবার্ষিকীতে গোটা জাতি তাকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়। আগামীর বাংলাদেশ বিনির্মাণে জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার প্রতিফলন প্রত্যাশা ভবিষ্যৎ প্রজন্মের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ফেস ডিটেক্টর থাকায় পোস্টাল ব্যালটে অনিয়মের সুযোগ নেই, এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।
রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে ইসি। এদিকে 2 থেকে 3 ফেব্রুয়ারি মাঠ পর্যায়ে বিতরণ করা হবে ব্যালট সহ নির্বাচনী সরঞ্জাম। পোস্টাল ব্যালটে প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন প্রবাসীরা। আনন্দের পাশাপাশি সামনে আসছে নানা বিতর্ক। বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক নানা প্রচারণা ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট কিভাবে গণনা করা হবে তা নিয়ে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণের আয়োজন করে কমিশন। সেখানে উঠে আসে পোস্টাল ব্যালটের সমস্যা ও সম্ভাবনার কথা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসী ভোটারদের স্থানান্তর, মোবাইল নম্বর পরিবর্তনের কারণে অনেক ব্যালট ফেরত আসছে। ব্যালটে ফেস ডিটেক্টর থাকায় কোনোভাবেই ভোট জালিয়াতির সুযোগ নেই বলেও জানান তিনি। সামান্যতম যেন কোনো দিকে আমরা হেলে যাই, হেলে পাবে কেনা যায়। দেশের বাইরের ব্যালটগুলো ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে 7.5 লাখের কিছু বেশি, সম্ভবত 7,66,000 বা 67,000। এই ব্যালটের একটা উল্লেখযোগ্য সংখ্যক বেশিরভাগই ভোট আকারে ফেরত আসবে, কিছু আসবে না। ইতিমধ্যে কিছু কিন্তু আমাদের ড্যামেজ হওয়া শুরু হয়েছে, যেমন ভুল ঠিকানা যারা লিখেছেন তাদের ব্যালট কিন্তু আনডেলিভার্ড বাংলাদেশে ফেরত আসছে। এটা যাবেই না আপনাদের কাছে, এটা পোস্টাল ডিপার্টমেন্টের কাছে রয়ে যাবে। এদিকে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ আসছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। আগামী 3 থেকে 4 ফেব্রুয়ারি মাঠ পর্যায়ে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। 3 দফা দাবিতে আজও নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফি, দেখুন, আজকের যে নির্বাচন কমিশনের ঘটনা প্রবাহ, এটিকে আপনি 4টি ভাগে, মোটা থেকে 4টি ভাগে ভাগ করতে পারেন। এখন যে ঠিক এই মুহূর্তে চলছে যে এই নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের যে হচ্ছে আজকের যে বিক্ষোভ কর্মসূচি, ইসি ঘেরাও কর্মসূচি, সেই ইসি ঘেরাও কর্মসূচিতে তারা সকাল 11টা নাগাদ শুরু করেছেন এবং এইখানে প্রায় 1000 খানেক ছাত্র এসে জড়ো হয়েছেন এবং তাদের 3 দফা দাবি, যেটি আগেই আপনাকে জানিয়েছিলাম যে প্রথমত তাদের দাবি হচ্ছে যে পোস্টাল ব্যালট নিয়ে যে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে, প্রবাসী ভোটাররা যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন প্রথমবারের মতো, সেটি নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, এইটার যাতে একটা সুরাহা হয়। দ্বিতীয়ত তারা বলছেন যে হচ্ছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে কর্মকাণ্ড, অনেক কর্মকর্তারা, দায়িত্বশীল কর্মকর্তারা একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়ছেন, এই পক্ষপাতিত্বের অভিযোগ তারা তুলছেন এবং এটিও যাতে সুরাহা হয় সেই দাবি তারা জানিয়েছেন। তৃতীয়ত হচ্ছে তাদের যে মূল দাবি যে সাকসু নির্বাচন, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেটি নিয়ে এক ধরনের তাদের ভাষায় যে টালবাহানা শুরু হয়েছে এবং বলছেন যে ওইখানকার যে ভিসি তিনি তার নৈতিক গ্রহণযোগ্যতা হারিয়েছেন ওই নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই কারণে, এবং এইখান থেকে ছাত্রদলের নেতারা ওই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবি করেছেন। এবং আজকে এখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন এই যে তাদের 3 দফা দাবি, সেই দাবিতে তারা অনড় থাকবেন এবং আজ যদি সারা রাত এই জায়গায় নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করতে হয় তারা অবস্থান করবেন। একই সঙ্গে যদি 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 তাদের মূল ভবন ঘেরাও করতে হয় সেটিও তারা করবেন। দ্বিতীয়ত হচ্ছে তৃতীয় যে বিষয়টি, সেটি হলো নির্বাচন কমিশন ভবনের ভিতরে একটি প্রোগ্রাম হয়েছে, সেখানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন সেইখানে তিনি এইখানে যে সমস্ত বিষয়গুলো তাদের দাবি দেওয়া পোস্টাল ব্যালটের ব্যাপারে তার একটা কাউন্টার কিন্তু তিনি ভিতরে দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন যে পোস্টাল ব্যালট নিয়ে যে সমস্ত বিতর্ক সোশ্যাল মিডিয়ায় তৈরি হচ্ছে সেগুলো আপাতত কোনো ভিত্তি নেই এবং ফেস ডিটেক্টর ছাড়া কেউ পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না। আর তাছাড়া যে সমস্ত বিভিন্ন দেশ থেকে নানা কারণে পোস্টাল ব্যালটগুলো ফেরত আসছে এই বিষয়গুলো বলছেন। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সাম্প্রতিক সময়ে যে আজকেই ইসি একটি নতুন গ্যাজেট প্রকাশ করছে এবং সেইখানে বলেছে যে তাদের 2য় দফা রোডম্যাপ প্রকাশ করেছে এবং সেই রোডম্যাপের মধ্যে কিছু পরিবর্তন এনেছে। তো এখন এই বিক্ষোভ মিছিল চলছে এবং পরবর্তী আপডেট হয়তো আপনাদেরকে নতুন করে জানাবো। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন ভবনের সামনে। গণভোট প্রচার শুধু সরকার নয়, সবার দায়িত্ব, এমন মন্তব্য করেছেন সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান।
22 তারিখের পর প্রার্থীরা তাদের প্রচারের পাশাপাশি গণভোটের প্রচার শুরু করবেন বলেও জানান তিনি। দেশ পরিবর্তনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালিয়েছেন অন্যান্য উপদেষ্টারাও। দেশের বিভিন্ন জায়গায় চলছে গণভোটের পক্ষে প্রচার। সবাইকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করার প্রচারে অংশ নিচ্ছেন সরকারের উপদেষ্টারাও। সোমবার সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ভোটের গাড়ি উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, গণভোটের প্রচার শুধু সরকারের নয়, সবার দায়িত্ব। গণভোট ও সংসদ নির্বাচন সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। 22 তারিখের পর প্রার্থীরা তাদের প্রচারের পাশাপাশি গণভোটের প্রচার শুরু করবেন বলেও জানান তিনি। গণভোট এবং ভোট সফল করার মূল দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর। সব রাজনৈতিক দল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা তাদের যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি তারা গণভোটের জন্য প্রচারণা করবেন। চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। উদ্বোধন করেন মেলারও। তিনি বলেন, শুধু সুশাসনের জন্য হ্যাঁ ভোট নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং ধর্মসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার প্রয়োজন, যেগুলো নির্বাচিত সরকার করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা চাচ্ছি যে সবার এরকম উদ্বুদ্ধ করা, সবাই যেন মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করে, শুধু কথা বলে না। এই জন্য হাটা আমরা চাচ্ছি যে সংস্কার, আমরা যেটা প্রশ্ন করেছি, সংস্কার ওটার মধ্যে আবদ্ধ না, সংস্কার আরো গ্রেটার, মানে জাতির সাথে সংহতি, অন্যান্য অনেক কিছু আছে। কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের পরিবর্তনের জন্য যে জুলাই সনদ হয়েছে তা বাস্তবায়নের জন্যই গণভোট। যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি, তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়, তাই বাংলাদেশ গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে। গণঅভ্যুত্থানে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবে। গণভোট নিয়ে পাবনায় মতবিনিময় সভা শেষে এডওয়ার্ড কলেজে গণভোটের গাড়ি পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। নির্বাচন পরিবেশও নষ্ট হবে না এবং সঠিকভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এবং উচ্চমুখর পরিবেশে ভোটটা হবে। দেশকে পরিবর্তনে গণভোটের সুযোগ হারালে আক্ষেপ করতে হবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় কাল। 24-এর গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটিই প্রথম রায়। এদিকে সাবেক এমপি শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে 19 জুলাই সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন দেন শামীম ওসমান। সেখানে তিনি বলেন, আন্দোলন দমনে অস্ত্র হাতে মাঠে নামবেন নিজেই। ট্রাইব্যুনালে এমন ফোনালাপ জমা দিয়েছে প্রসিকিউশন। জুলাই আগস্টে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যা মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরি ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। প্রসিকিউশন জানান, অস্ত্র ব্যবহারের অনুমতি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে শামীম ওসমান। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশি বিদেশি অস্ত্র দিয়ে চালায় হত্যাযজ্ঞ, লুট করে রাইফেলস ক্লাবের অস্ত্র। 3 দিনে 10 জনকে হত্যা এবং অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগে আমরা ফরমাল চার্জটি দাখিল করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আগামী 26 জানুয়ারি 2026 তারিখে এই আসামিদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার রায় মঙ্গলবার। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় অভিযুক্ত করা হয়েছে 8 পুলিশ সদস্যকে। দোষীদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। চানখারপুল এলাকায় শহীদ আনাস সহ 6 জনকে গুলি করে হত্যা করার মাধ্যমে এই অপরাধটি সংঘটিত হয়েছে। প্রসিকিউশন মনে করে যে 8 জন আসামি আছে প্রত্যেকের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে। এদিন জিআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন হুমাম কাদের চৌধুরী ও অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। শেখ হাসিনা ও সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ আসামির বিচার শুরু হয়েছে। সোমবার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ নির্দেশ দেন। চট্টগ্রাম আদালত চত্বর ঘিরে করা পুলিশি পাহারা। একে একে হাজির করা হয় আইনজীবী আলিফ হত্যা মামলায় অভিযুক্ত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সহ ২৩ আসামিকে। সোমবার সকালে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয় অভিযোগ গঠনের শুনানি। বিচারক মোহাম্মদ জাহিদুল হক ৩০২ ও ১০৯ ধারায় চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ আসামির বিচার শুরুর আদেশ দেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় ২ ফেব্রুয়ারি। বাকি প্যানেল কোডের অন্যান্য ধারায় সবার বিরুদ্ধে অভিযোগ সম্পন্ন হয়েছে। সাক্ষীদের সাক্ষ্য শেষে এই দুষ্কৃতকারী এই হত্যাকারীদের বিচার অবশ্যই হবে ইনশাআল্লাহ। এ সময় আইনজীবীরা আসামিদের ফাঁসি চেয়ে নানা স্লোগান দেন। আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা আসামিপক্ষের আইনজীবীর। আমরা ডিসচার্জের পিটিশন দিয়েছি, উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালত থেকে আমরা আশা করি উনি সম্পূর্ণ অব্যাহতি পাবে। ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজির করা হয় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। এ সময় সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেন চিন্ময়ের সমর্থকরা। এ ঘটনায় নিহতের বাবা একটি হত্যা মামলা করেন। এছাড়া নিহতের ভাই ও পুলিশের পক্ষ থেকেও আরও ২টি মামলা করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। ১ নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ার কারণ। রংপুর বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের শঙ্কা। পাঁচ দিনেও শনাক্ত হয়নি তারেক রহমানের গাড়িতে সাদা কাগজ লাগিয়ে পালানো বাইক আরোহী। এ ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে জিডি করেছে গুলশান থানা পুলিশ। চলছে তদন্ত। ঘটনার উদ্দেশ্য সম্পর্কেও এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। রাজনৈতিক কার্যালয় থেকে রাতে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বুলেট প্রুফ গাড়িটির সামনে পেছনে রয়েছে ব্যক্তিগত নিরাপত্তা বহরও। তবে নিরাপত্তা বলয়কে ফাঁকি দিয়ে বহরে ঢোকে চলন্ত গাড়িতে স্কচ টেপ দিয়ে একটি সাদা খাম সেটে দ্রুত চলে যান অজ্ঞাত পরিচয় এক মোটরসাইকেল আরোহী। ঘটনার পেরিয়েছে ৫ দিন, তবে এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। যদিও গুলশান থানা পুলিশ স্বপ্রণোদিত হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে, তবে এটি কেন এবং কি উদ্দেশ্যে করা হয়েছে তাও এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে ফুটেজ এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল এবং আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সাভারে অজ্ঞাত ২ পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় আটক মশিউর রহমান সম্রাট প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৬টি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে পাঠানো হয়েছে আদালতে। সিসিটিভির তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তকে আটক করে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যায় সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে টেনে বের করা হচ্ছে একজনের মরদেহ। পরে তাকে কাঁধে করে নিয়ে যেতে দেখা যায় এক ব্যক্তিকে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে রোববার দুপুরে সন্দেহভাজন মশিউর রহমান সম্রাটকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে মশিউর। আগের ৪ হত্যাকাণ্ডেও মিলেছে তার সম্পৃক্ততা। সাভার বাস স্ট্যান্ডে, সাভার থানা রোডে, সাভার থানার আশপাশে সব জায়গায় ঘুরে বেড়াতো ভবঘুরের মতো। সাভারবাসী আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কারণ যে পৌর কমিটি সেন্টারটা ছিল এখন সেটা খুব ভয়ঙ্কর রূপ নিয়েছে। এখানে যে আরো মার্ডার হবে না তারও কোনো নিশ্চয়তা নাই। দয়া করে আপনার প্লিজ এইটা সংস্কারের ব্যবস্থা করুন। খুব অল্প সময় তাকে আমাদের হাতে পেয়েছি। যদি আমরা বিজ্ঞ আদালতে, যেহেতু আমরা রিমান্ডের প্রেয়ার দিয়েছি, বিজ্ঞ আদালত যদি আমাদের রিমান্ড মঞ্জুর করে সেক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদে বাকি অংশ, যে উদ্দেশ্য কি, আরও কেউ জড়িত আছে কিনা এবং এই ধরনের ঘটনা অন্য কোথাও সে ঘটিয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারব। এদিকে মশিউর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি জানিয়ে পুলিশ বলছে তিনি মানসিক বিকারগ্রস্ত নয়। ভবঘুরে ভাবে সে ঘোরাফেরা করে, ভবঘুরে হিসাবে আমরা তাকে জানি। পাগলের কোনো সাইন বা সিমটম আমরা কোনো কিছুই আমরা তার মধ্যে পাইনি। স্থানীয়রা বলছে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করত মশিউর। সময় সংবাদ, সাভার।
মৃত্যুর 2 মাস পর 38 টুকরো কঙ্কাল উদ্ধার। সেই কঙ্কালের সূত্র ধরে পুলিশের তদন্তে এলো লোমহর্ষক এক হত্যাকাণ্ডের রহস্য। অটোরিকশা ছিনতাই করতে 2 মাস আগে নির্মমভাবে খুন করা হয় ভুক্তভোগী মিলনকে। আশুলিয়া মডেল টাউন এলাকার ওই ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পিবিআই। 29 সেপ্টেম্বর 2025 বিকেল 4টা অটোরিকশা নিয়ে বের হয় 15 বছরের মিলন। রাত পার হলেও বাড়ি না ফেরায় পরদিন তার মা আশুলিয়া থানায় একটি জিডি করেন। দেখতে দেখতে 2 মাস পার হলেও মিলনের খোঁজ মেলেনি। 2 মাস পর 1 ডিসেম্বর আশুলিয়া মডেল টাউন এলাকায় কাশবনের ভেতর থেকে মিলনের প্রায় 38 টুকরো কঙ্কাল উদ্ধার করে পিবিআই। সোমবার চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। জানানো হয়, সেদিন বিকেলে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর মিলনের সাথে দেখা হয় তার ঘনিষ্ঠ রনি ও সুমনের। রনি ও সুমন পরিকল্পিতভাবে মিলনকে শ্বাসরোধ করে হত্যা করে কাশবনে ফেলে রেখে যায়। সুমন পরিকল্পনা করে এই ভিকটিমকে হত্যা করে তারা এই অটোটা ছিনতাই করে টাকাটা শেয়ার করবে। এরকম একটা অটো সে বিক্রি করবে, এটা পূর্বেই রনি মিয়া ওই যে যার কাছে অটো বিক্রি চালক এরশাদ তাকে পূর্বেই জানিয়েছে আমি একটা অটো তার কাছে নিয়ে তাকে বিক্রি করবে। পিবিআই জানায়, রনি, সুমন ও ভুক্তভোগী মিলন ছিল ঘনিষ্ঠ। মিলনকে মেরে ফেলার পর তার অটোরিকশা ৬২,০০০ টাকায় বিক্রি করে ঋণগ্রস্ত রনি ও সুমন। এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িত 3 জনকে গ্রেপ্তার করে পিবিআই। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে স্থানীয় সোর্স নিয়োগ করি যে অটোরিকশা যেহেতু ছিনতাই হয়ে গেছে এই ধরনের কোনো লোক এর সাথে সংযুক্ত থাকতে পারে। রনি মিয়াকে প্রথমে গ্রেপ্তার করলে সে এই বিষয়ে স্বীকার না করলে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই ঘটনার বিষয়টা স্বীকার করে। টাকা পয়সার অভাবের জন্য মিলন হোসেনকে হত্যা করেছে এবং অটোরিকশাটা ছিনতাই করেছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই। গ্রেপ্তারকৃত অবস্থায় স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। স্পেনে দ্রুত গতির 2 ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে 39, আহত শতাধিক, চলছে উদ্ধার কাজ। মাদ্রিদ ও আন্দালুসিয়ার রেল সেবা স্থগিত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভূ রাজনৈতিক চাপ নেই বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জানান, এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প যেখানে বিনিয়োগ করবে চীন। আর নির্দিষ্ট সময়ে কাজ শুরু না হলেও আশাহত হবার কিছু নেই বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার তিস্তার ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তারা। তারেকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। সোমবার সকালে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে রংপুরের কাউনিয়ার তিস্তা ব্রিজ এলাকা পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় নদীর ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে ধরে পানি উন্নয়ন বোর্ড। পরে তিস্তায় নৌকা ভ্রমণ করেন সফরকারীরা। এরপর তারা যান 10 টনুর ঘাটে, সেখানে কথা বলেন তিস্তা অববাহিকার মানুষের সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, এই সরকারের আমলে তিস্তা প্রকল্পের কাজ শুরু হচ্ছে না। প্রকল্প যাচাই বাছাইয়ের জন্য চীনে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শুরু না হলেও হতাশ হওয়ার কিছুই দেখছেন না তিনি। এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না। ফলে এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না, কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি। আর প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন অঙ্গীকারবদ্ধ বলে জানান চীনা রাষ্ট্রদূত। বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই, যত দ্রুত সম্ভব প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। I don't feel any geopolitical pressure. It's a Bangladesh project. So Bangladesh, as long as Bangladesh determined to have this project with China. উত্তরের 2 কোটি মানুষ দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে আসছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে। তাদের প্রত্যাশা, সব ধরনের প্রতিকূলতা কাটিয়ে আলোর মুখ দেখবে প্রকল্পটি। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বয়লারের টিউব ফেটে যাওয়ায় এই বিপত্তি ঘটে বলে জানা গেছে। এতে রংপুর বিভাগে বিদ্যুৎ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে দ্রুতই উৎপাদনে ফেরার চেষ্টা চলছে।
রোববার সকালে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে হঠাৎ বয়লার টিউব ফেটে যায়। এতে বন্ধ হয়ে যায় কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ আছে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট। আর ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ আছে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিট। বর্তমানে ৩ ইউনিটই অচল থাকায় পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম। এদিকে বিদ্যুৎ উৎপাদন বন্ধে রংপুর বিভাগে সরবরাহের ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। উৎপাদনে ফিরে যেতে কাজ চলছে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিচালিত ৫২৫ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন কার্যক্রমের দায়িত্বে আছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। সময় সংবাদ, দিনাজপুর। উপকূলীয় এলাকার নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। জল ও স্থল উভয় পথে চলছে নানা অভিযান। নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্টে অভিযানের প্রস্তুতি। জুলাই গণঅভ্যুত্থানের পর উপকূলীয় এলাকার নিরাপত্তা, মানব পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, সমুদ্রপথে অপরাধ দমনের লক্ষ্যে যাত্রা শুরু করে টেকনাফের এই কন্টিনজেন্ট। ১.৫ বছরে নানা সফলতার কথা জানালেন দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার। ৪৩টি বিশেষ অভিযানে, যার মধ্যে ২০টি একক এবং ২৩টি যৌথ অভিযান সফলভাবে পরিচালনার মাধ্যমে অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অপরাধ দমনের পাশাপাশি ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় উপকূলীয় এলাকায় নিরাপদ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে কাজ করছে নৌবাহিনী। স্থল ও সমুদ্র পথ ব্যবহার করে কেউ যাতে নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক তারা। জল স্থল উভয় পথেই চলছে নানা অভিযান। সাধারণ জনগণ যেন সম্পূর্ণ নিরাপত্তার সাথে নির্বিঘ্নে তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সাথে বাংলাদেশ নৌবাহিনীর প্রত্যেকটি সদস্য তাদের কর্তব্যে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। রেগুলার আমরা আমাদের যে এনফোর্সিং পার্টনার্স যারা আছে তাদেরকে আমরা সাহায্য করে থাকি। ইভেন এই নির্বাচনের জন্য আমাদের বেশ কিছু নাবিক এবং অফিসার্স মোতায়েন হয়েছে এবং তারা আমাদেরকে এরকম নির্বাচনকালীন সময়তেও এই একই কাজ করে যায়, যেন সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচন আমরা দিতে পারি দেশের মানুষকে। এই উপকূলীয় এলাকার নির্বাচনের পরিবেশ ঠিক রাখার পাশাপাশি রাডারের মাধ্যমে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন পর্যবেক্ষণ করা, মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, ত্রাণ সহায়তা, মেডিকেল ক্যাম্প ও পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে নৌবাহিনীর সেন্ট মার্টিন কন্টিনজেন্ট। মাদক, অস্ত্র চোরাচালান এবং মানব পাচার রোধে কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে উপকূলীয় এলাকায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ তৎপর তারা। আফজার হোসেন, সময় সংবাদ, সেন্ট মার্টিন। ঘুষ, অনিয়ম, দুর্নীতি আর উৎপাদিত পণ্য পাচার করছে ইনসুলেটর ও স্যানিটারি ওয়্যার উৎপাদনকারী দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বিআইএসএফ। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে প্রমাণ। বছরের পর বছর ধরে এই অনিয়ম দুর্নীতির কারণে সফলতার মুখ দেখছে না প্রতিষ্ঠানটি, অথচ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে প্রতি বছর অর্থায়ন করছে শিল্প মন্ত্রণালয়। এম এ আজমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আদিত্য ধর। ঘুষের টাকা গুনে গুনে নেয়ার পরই ফাইলের দিকে নজর দেন শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড বিআইএসএফ এর সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন। এমন অসংখ্য অনিয়ম আর দুর্নীতির অভিযোগের সত্যতা অনুসন্ধানে বিআইএসএফে সময় সংবাদ। শুরুতেই প্রকাশ্য দিবালোকে সিরামিক পণ্য পাচারের চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। সারা দেশে ঠিকাদারের মাধ্যমে পণ্য পাঠানোর কথা থাকলেও ট্রাক ভর্তি সিরামিক পণ্য কোথায় যাচ্ছে তা জানেনই না ঠিকাদাররা। আজকে না, শুধু কোনো সম্পর্কে আমি কিছু জানি না। এই বড় বড় মন্ত্রণালয় এইভাবে চেয়ারে বসে তারা
টাকা হাতিয়ে নিচ্ছে। কথা বলতে গেলে বন্ধ করে দেয়া হয় গোডাউনের দরজা। ক্যামেরা অফ করেন প্লিজ, পারমিশন ছাড়া ক্যামেরা বন্ধ করতে তেড়ে আসেন নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবির। বাধা দেন মামুন সহ অভিযুক্ত কর্মকর্তার দপ্তরে যেতেও। আপনাকে আমার বোঝার দরকার নেই, ক্যামেরা অফ করেন, আমি আপনাকে বারবার বলতেছি। সেই বাধা অতিক্রম করে পৌঁছালেও ততক্ষণে পালিয়ে যান অভিযুক্তরা। তবে মুঠোফোনে নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবিরকে নির্দেশনা দেন সাংবাদিক ম্যানেজার। আপনাদের ম্যানেজ করার জন্য এবার কথার মাঝে গোমর ফাঁস করতে শুরু করেন হুমায়ুন নিজেই। 1 লাখ টাকার একটা মাল কারখানা থেকে বের হয়ে যায়, সিকিউরিটি গার্ডে 100 টাকা দেয়। এমন অনিয়ম দুর্নীতি সম্পর্কে জানতে এবার বিসিআইসি ভবনে সময় সংবাদ। তবে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফজলুর রহমান। দেয়া হয়নি অর্থ প্রদানের তথ্য। বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড BISF এর অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি শিল্প মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিসিআইসি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুত গতির যাত্রীবাহী 2 ট্রেনের সংঘর্ষে অন্তত 39 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এদের মধ্যে 25 জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার রেল সেবা স্থগিত করা হয়েছে। শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্থানীয় সময় রোববার রাতে স্পেনের দক্ষিণাঞ্চলে মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে উঠে যায়। বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ হুয়েলভাগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয় 2টি ট্রেনই। ঘটনাস্থলে প্রাণ হারান বহু মানুষ, আহত হন শতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় একটি কোচ উল্টে গিয়ে ভেতরে আটকা পড়েন বহু যাত্রী। জানালা ভেঙে বেরিয়ে আসেন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারী দল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ট্রেনে 300 যাত্রী আর দ্বিতীয়টিতে ছিল 100 জন। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার রেল সেবা স্থগিত করা হয়। এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের রাজপরিবারও। এর আগে 2013 সালে স্পেনের গালিসিয়ায় সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 80 জন নিহত হয়েছিল। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রেনে গুড নিহতের জেরে উত্তেজনা তীব্র হয়েছে। রোববারও মিনিয়াপোলিসে বিক্ষোভ করেন ডাক বিভাগের কর্মী সহ শত শত মানুষ। বিক্ষোভের মধ্যেই বাড়ি থেকে এক ব্যক্তিকে জোর করে তুলে নিয়ে গেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 1500 সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভের মধ্যে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE কর্মকর্তারা। রোববারও দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যে অভিযান চালায় তারা। এদিন সেন্ট পলের পূর্বাঞ্চলে একটি বাড়ি থেকে এক ব্যক্তিকে টেনে হিস্ট্রে গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যায়। এ সময় আশপাশের অনেকেই এই অভিযান ও আটকের বিরুদ্ধে ক্ষোভ জানান। এদিকে 7 জানুয়ারি ICE কর্মকর্তার গুলিতে 37 বছর বয়সী নারী রেনে গুড নিহতের জেরে মিনিয়াপোলিসে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। সম্প্রতি ICE ও বর্ডার প্যাট্রোলের প্রায় 3000 এজেন্ট মোতায়েনের প্রতিবাদে শীত ও তুষারপাত উপেক্ষা করে রোববারও শহরটিতে বিক্ষোভ করেন ডাক বিভাগের কর্মী সহ শত শত মানুষ। এ সময় ICE বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্বরাষ্ট্র দপ্তর চলতি মাসে অভিযান জোরদার করার পর বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন বাসিন্দারা। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে মিনেসোটায় সম্ভাব্য সেনা মোতায়েনের প্রস্তুতি হিসেবে আলাস্কায় অবস্থানরত প্রায় 1500 সেনা সদস্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পেন্টাগন। 2 মার্কিন কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স একথা জানায়। এর আগে গেল বৃহস্পতিবার মিনেসোটায় সেনা মোতায়েনের জেরে ইনসারেকশন অ্যাক্ট বা বিদ্রোহ দমন আইন প্রয়োগের হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় রেনে গুড নিহতের ঘটনায় ICE কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির বিচার বিভাগ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স ফক্স নিউজকে জানান, ওই ঘটনায় তদন্তের কোনো প্রয়োজন নেই। এর আগে ICEর পক্ষ নিয়ে আত্মরক্ষার স্বার্থেই ওই নারীকে গুলি করা হয়েছে বলে দাবি করে ট্রাম্প প্রশাসন। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর। চূড়ান্ত হলো BPL এর প্লে অফের লাইন আপ।
রোববারের 2 ম্যাচের ওপর নির্ভর করছিল কোয়ালিফায়ার ও এলিমিনেটরের সমীকরণ। টেবিলের শীর্ষে থাকায় আগেই কোয়ালিফায়ার 1 খেলা নিশ্চিত করেছিল রাজশাহী। নোয়াখালীকে হারিয়ে টেবিলের 3 নম্বর স্থান চূড়ান্ত করে রংপুর। তবে তাদের সুযোগ ছিল 2-এ যাবার। সেক্ষেত্রে বড় ব্যবধানে হারতে হতো চট্টগ্রামকে। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা জয় পেলেও রান রেটের সমীকরণে চট্টগ্রাম রয়্যালকে টপকে যেতে পারেনি রংপুর, যার কারণে কাল দুপুরে এলিমিনেটরের মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। আর সন্ধ্যা 6টায় কোয়ালিফায়ার 1-এ লড়বে দারুণ ছন্দে থাকা রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। এলিমিনেটর ম্যাচ সামনে রেখে 2 ইংলিশ তারকা ক্রিস ওকস ও স্যাম বিলিংসকে দলে নিয়েছে সিলেট। আফ্রিকান নেশনস কাপের নাটকীয় ফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙে শিরোপা জিতেছে সেনেগাল। 1-0 গোলের জয় পেয়েছে দ্য অ্যাটলাস লায়ন্স। নির্ধারিত 90 মিনিটের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের গোলে শিরোপার উল্লাসে মাতে সেনেগাল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেই পাপে গেয়ের গোলে 2021 সালের পর আবারও আফ্রিকান নেশনস কাপ জয়ের উল্লাসে মাতে সেনেগাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সমাধিতে ফুলেল শ্রদ্ধা। উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেতাকর্মীদের। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির প্রতি আস্থা আছে বিএনপির। পোস্টাল ব্যালটে অনিয়মের সুযোগ নেই, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ ইসির। 3 ফেব্রুয়ারি নির্বাচনী সরঞ্জাম বিতরণ। 3 দাবিতে কমিশনের সামনে ছাত্র দলের অবস্থান। এবং চাংখারপুলে 6 হত্যা মামলার রায় কাল। শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা। শেখ হাসিনা ও সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য। এ ছিল দুপুরের সময়। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।